সন্তানকে নৃশংসভাবে হত্যা করার পর রামিসার বাবা বিচার চান না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে, শেষ শেষ। এটা আমি কিছুই চাই না, আমি বিচার আপনারা করতে পারবেন না। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নেই। এটা শুধু রামিসার বাবা না, এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পরে যতগুলি ধর্ষণ হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম ধর্ষিতার বাবাদের একটাই কথা, বাংলাদেশে ধর্ষণের ন্যায্য বিচার পাওয়া যায় না, যার কারণে ধর্ষণের হার বাড়ছে এবং ধর্ষকরা আইনের মারপ্যাচে ছাড় পেয়ে যাচ্ছে। ধর্ষণের হার যে এই 2 বছরে বেড়েছে তার কোনো সন্দেহ নেই। তারপরেও এভারেজ ধর্ষিতারা বিচার পায় না। একজন রামিসা মাত্র 8 বছর নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে, তার বডিটা 2 টুকরো করা হয়েছে। তারপরও সেই অসহায় রামিসার বাবা স্ট্যাম্পে লিখিত দিতে চান বিচার হবে না বাংলাদেশে। কতটা লজ্জার! একজন রামিসার বাবার মুখে পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার চিত্র উঠে এসেছে। এটাই বাস্তব কথা। যে দেশে বিচার হয় না, যে দেশে ধর্ষিতারা নির্যাতনের শিকার হয়, ধর্ষকের ছবি না ধর্ষিতার ছবি প্রচার করা হয়, যে দেশে ধর্ষকরা টাকা দিয়ে পার পেয়ে যায়, সেই দেশে তো ধর্ষণ বাড়বে আর রামিসার বাবাদের আহাজারি থাকবে। এটাই বাংলাদেশের বাস্তব চিত্র। ছি, লজ্জার! প্রিয় দর্শক, মাথা উঁচু করে শেখ হাসিনা দেশে ফেরার যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার নিয়ে আসলেই তোলপাড়। যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কথা বলছেন এখনকার মঞ্চেরা। আসলে শেখ হাসিনাকে বিদায় করে দেশটা কেমন হওয়ার কথা ছিল আর কেমন হয়েছে। শেখ হাসিনাকে আমরা যেই কারণে বিদায় করেছি বা জনগণ যেই কারণে রাস্তায় নেমে এসেছিল, সেই কারণগুলো কি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখিনি? অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো বা তাদের ক্ষমতা ছিল আওয়ামী লীগকে চুপ করে রাখা, সেই ক্ষমতা এখন আর নেই, যার জন্য উপদেষ্টারা তখনকার উপদেষ্টারা কথা বলা শুরু করেছেন। শেখ হাসিনার সময়ে এমন কি হয়েছে যা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়নি, তা ভিন্নভাবে হয়েছে, কিন্তু সেরকমই হয়েছে। কোনো ক্ষেত্রে শোনা যায় যে শেখ হাসিনা 15 বছরে যেই দুর্নীতি করেছেন, 18 মাসেই সেই উপদেষ্টারা এবং উপদেষ্টাদের আশেপাশে যারা ছিলেন সেই পরিমাণ বা তার থেকে বেশি বা তার কাছাকাছি দুর্নীতি করেছেন। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়নি, আওয়ামী লীগ নির্মূল হয়ে যায়নি। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা মাহফুজ আলম একটি কথা বলেছেন যে 24 এবং 71কে মুখোমুখি করে আওয়ামী লীগের ফেরার রাস্তা তৈরি করা হয়েছে। এটি আমি বলবো যে 71-এর সাথে মুখোমুখি করেছেন কিন্তু তারাই, এবং এই যে 71-এর উপর ক্ষোভ প্রকাশ করেছে, সেই ক্ষোভ গিয়ে 32 নম্বরের উপরে গিয়ে পড়েছে, বা আওয়ামী লীগ কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠলে বা তখন শেখ হাসিনার কোনো কল রেকর্ড প্রকাশ হলে সাথে সাথে আমরা দেখতাম যে ভাঙচুর শুরু হতো। এক ধরনের আওয়াজ দেওয়া যে হ্যাঁ, আওয়ামী লীগ কেন কথা বলবে, আওয়ামী লীগ কথা বলার কোনো অধিকার নেই। তো আমরা যে কাজগুলো করেছিলাম বা আমরা সবাই মিলে যে হাসিনাকে বিদায় করার জন্য যেই জুলাই আগস্ট করেছিলাম, সেই জুলাই আগস্টে যে লক্ষ্য ছিল 18 মাসে কি আমরা তা করে দেখাতে পেরেছি কিনা। আর জুলাই যারা দাবিদার, আপনি যে সাথে ছিলাম এটা হয়তো অনেকে স্বীকার করে না, কিন্তু যারা জুলাইকে ধারণ করে, যারা জুলাইকে নিজেদের সম্পদ মনে করে, কিন্তু তারাই তো আমরা দেখেছি যে হাসিনা যা করেছে তাকে ছাড়িয়ে গেছে। বিশেষ করে দুর্নীতিতে, তারপরে হাসিনা মানুষের উপর অত্যাচার করেছে, মামলা করেছে, কিন্তু এগুলো কি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখিনি? মব করা হয়েছে, মবের জন্য কয়জনকে শাস্তি দেওয়া হয়েছে? আপনি কি দেখেছি মবের জন্য কাউকে শাস্তি দেওয়া হয়েছে? বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময় মবকে উৎসাহিত করা হয়েছে।
আপনাদের নিশ্চয়ই মনে আছে শফিকুল আলম, যাকে ডাস্টবিন শফিকও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের প্রেস সচিব, তিনি বলতেন যে মব হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপ বলে মবকে আমরা দেখেছি যে একের পর এক মবকে বৈধতা দেওয়া হয়েছে। কোনো কিছু হলেই মব করা হতো। রাজুতে আয়, এই শব্দটা আমরা শুনেছি। কেন আসছে? কোনো অন্যায় করার জন্য আসছে না ন্যায় কাজে আসছে? আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে শিক্ষকদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নিয়ে কথা বলার কারণে কিভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। আর যারা সত্যিকারে আওয়ামী লীগের হয়ে ওপেন কথা বলেছে, যেমন আমি বসুন্ধরার উদাহরণে দিতে পারি, এরকম আরও উদাহরণ আছে, তারা কিন্তু দিব্যি রয়ে গেছে। তাদের উপর কিন্তু কোনো মব করা হয়নি। তার মানে বেছে বেছে মব করা হয়েছে। মানে যেটা তাদের স্বার্থে তাদের দরকার ছিল সেটাতে তারা হাত দেয়নি। যাদেরকে দরকার মনে করেনি, বা এমনও হয়েছে যে আওয়ামী লীগের নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু অর্থও নেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা সেভাবে কথা বলার সুযোগ পায়নি মবের কারণে। কখন কার উপর মব হয়, কার বাড়ি ভাঙচুর করা হয় সে ভয়ে। কিন্তু এখনকার সরকার কি আসলে মব করবে? তার ডক্টর ইউনূসের সরকারের সময় এনসিপি বলি বা এই ক্যাটাগরির যারা মব করতেন, তারা কিন্তু ওই সরকারকে কন্ট্রোল করতেন। সো আওয়ামী লীগের মাথা চাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু এখন তো নির্বাচিত সরকার তো মব করবেন না। সো এইখানে কিভাবে এখন আওয়ামী লীগকে ঠেকানোর উপায় কি? স্ট্যাটাস দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। আমরা দেখেছি মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন, আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছেন, যে তারপরে আমি একটু স্ট্যাটাস দুই একটা পড়ে দেখি, আপনাদেরকেও শোনাই। তারপরে সরকারের মন্ত্রীও এটা নিয়ে, সমাজ কল্যাণ মন্ত্রী, তিনিও কথা বলেছেন। আবার সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি বলছেন যে ইনসাফ করা হবে। সো আওয়ামী লীগ আতঙ্ক আমার মনে হয় যে সবার মধ্যেই ঢুকে গেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা উপদেষ্টা ছিলেন, তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছেন কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগ আতঙ্কটা তাদের মধ্যে ঠিকই কাজ করছে, যার জন্য মাহফুজ আলমের এত বড় স্ট্যাটাস এবং তারপরে আসিফ নজরুলের স্ট্যাটাস সেটাই প্রমাণ করে। তবে এটাই বলতে চাই যে শেখ হাসিনার সময় এমন কি হয়েছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়নি, যেটা এই সরকারের সময় হচ্ছে না, সেটা বিচার দায়িত্ব আপনাদের কাছে রেখে দিলাম। কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে যে আমার মনে হয় যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ফেরত আসার কথা ছিল না, বা এই ধরনের সাক্ষাৎকার শেখ হাসিনা দেওয়ার কথা ছিল না, যদি আমরা যাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দেখেছি, ফ্রন্ট লাইনে ছিলেন, তারা যদি এভাবে দুর্নীতিতে বিভিন্ন অপরাধে না জড়িয়ে পড়তেন। অপরাধ বলবো কীভাবে, কারণ তারা তো আইনের আয়তায় আসছে না, তাদের সব কিছুই বৈধ। অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের আদরের সন্তান